প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায়ের বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে সিলেট বোর্ড 2025-এর একটি বোর্ড প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ড প্রশ্নে দেওয়া আছে আয়শা এন্টারপ্রাইজ 2024 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 1,50,000 টাকা এবং 50,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করে এবং তারপর বাকি লেনদেনগুলো এখানে দেওয়া আছে। জানুয়ারি 4 তারিখে বলা হয়েছে পণ্য ক্রয় করা হলো 70,000 টাকা, জানুয়ারি 8 ধারে 85,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল, জানুয়ারি 12 ধারে পণ্য বিক্রয় করা হয়েছে 50,000 টাকা, জানুয়ারি 15 মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। তারপর বলা হয়েছে জানুয়ারি 20 ভাড়া প্রদান করা হলো 25,000 টাকা, জানুয়ারি 25 এসকে লিমিটেড থেকে কমিশন প্রাপ্তি 15,000 টাকা এবং এখানে ভাউচার নং দেওয়া আছে 245। তার মানে এটা আমাদের বুঝে নিতে হবে, যেহেতু ভাউচার নং দেওয়া আছে অবশ্যই আমাদের ভাউচার প্রস্তুত করতে হতে পারে। তাহলে এখানে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা দেখি। ক নাম্বার প্রশ্নে বলছে যে সকল লেনদেন নয় এমন ঘটনা সমূহর মোট টাকা নির্ণয় করো। ওকে, তাহলে এখান থেকে যে সকল ঘটনাগুলো লেনদেন নয় সেগুলোকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে প্রথমে আমরা জানুয়ারির 8 তারিখে দেখতে পাচ্ছি ধারে 85,000 টাকা পণ্য বিক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। ফরমাইশ মানে হচ্ছে অর্ডার। তো এখানে অর্ডার পাওয়া গেছে, শুধুমাত্র পণ্য বিক্রয়ের অর্ডার পাওয়া গেছে, এখানে কিন্তু বিক্রয় হয়ে যায়নি বা এখানে বিক্রয় করা হয়নি, তাই এটা অবশ্যই লেনদেন নয়। এবং 15 তারিখের লেনদেনে আমরা দেখতে পাচ্ছি মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, শুধুমাত্র নিয়োগ করা হয়েছে, তাকে কিন্তু এখনো বেতন দেওয়া হয়নি, তাই এটাকেও আমরা লেনদেন বলতে পারি না। তাহলে এখানে লেনদেন নয় এমন ঘটনাসমূহ হলো দুটা। একটা হচ্ছে জানুয়ারির 8 তারিখ ধারে পণ্য বিক্রয়ের ফরমাইশ পাওয়া গেল 85,000 এবং জানুয়ারি 15 মাসিক বেতনের কর্মচারী নিয়োগ দেওয়া হলো, সেটা হলো 15,000। তাহলে টোটাল যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকার লেনদেন, 1 লক্ষ টাকার ঘটনা লেনদেন নয়। এরপর চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 20 তারিখের লেনদেন সমূহের শ্রেণী বিভাগ করো। 1 থেকে অর্থাৎ এই তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করতে বলা হয়েছে। তো প্রথমটা আমরা একটু দেখি। আমরা যদি শ্রেণীবিন্যাস করতে চাই আগে আমরা হিসাবগুলোকে আইডেন্টিফাই করি। এখানে আমাদের কি কি হিসাব তৈরি হবে? প্রথমে নগদান হিসাব তৈরি হবে, তাহলে নগদান নামে একটা হিসাব তৈরি হবে, আসবাবপত্র নামে একটা হিসাব তৈরি হবে, ব্যাংক ঋণ নামে একটা হিসাব তৈরি হবে এবং সবার শেষে যেটা তৈরি হবে সেটা হলো মূলধন হিসাব। তবে দেখো আরও একটা বিষয়, তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, এবং যেহেতু এখানে ব্যাংক ঋণ নেওয়া হয়েছে, ব্যাংক ঋণ নেওয়া হয় সাধারণত ব্যাংকের হিসাবে কিন্তু নগদ টাকাটা চলে আসে, তাহলে এখানে আমরা এই হিসাবটাকে এক্সটেন্ড করে অর্থাৎ এই যে ব্যাংক ঋণ, এটাকে ভাঙিয়ে আমরা দুইটা হিসাব লিখতে পারি। একটা হলো ব্যাংক হিসাব, কারণ ব্যাংক ঋণের টাকাটা আমাদের ব্যাংক হিসাবের মধ্যে চলে আসে, এবং আরেকটা হলো ব্যাংক ঋণ হিসাব। তাহলে এখানে টোটাল 5টা হিসাব তৈরি হচ্ছে। এবার আমরা হিসাবের শ্রেণীগুলো একটু দেখি। তাহলে প্রথমে নগদান হিসাব, এটা অবশ্যই সম্পদ, আসবাবপত্র এটাও সম্পদ। এবার দেখো এই যে ব্যাংক হিসাব যেটা তৈরি হলো ব্যাংক ঋণ নেওয়ার জন্য, এই ব্যাংক হিসাবটাকেও আমরা সম্পদ বলি, কারণ এটা ভবিষ্যতে আমাদেরকে ব্যবহারের সুযোগ দেয় এবং ভবিষ্যতে আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারি। ব্যাংক ঋণ এটা একটা দায়, কারণ এই ব্যাংক ঋণ বা ব্যাংকের কাছে আমরা দায়বদ্ধ আছি ঋণ পরিশোধ করার জন্য, তাই ব্যাংক ঋণ হিসাব এটাকে আমরা দায় বলতে পারি। এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা মূলধনটা শুরু করেছি বা মালিকানা সত্ত্বের অংশ আমরা বলতে পারি, যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে তাই মূলধন হিসাব এটাকে আমরা বলতে পারি মালিকানা সত্ত্ব। এবার চলে যাই
জানুয়ারির 4 তারিখের লেনদেন। 4 তারিখে বলা হয়েছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করা হলে দুইটা হিসাব এখানে প্রভাব পড়ে, একটা হচ্ছে ক্রয় হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। তাহলে এখানে আমরা দুইটা হিসাব দেখতে পাচ্ছি। প্রথমটা হলো ক্রয় হিসাব। ক্রয়টাকে আমরা ব্যয় বলতে পারি, কারণ ক্রয় করলে আমাদের ব্যয়ের পরিমাণটা বেড়ে যায়। তাহলে ক্রয় হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব, কারণ ক্রয় করার সময় নগদ টাকা দিয়েই কিন্তু আমরা এই ক্রয়টা করে থাকি, তাই আরেকটা হলো নগদান হিসাব। এবার চলে যাই জানুয়ারির 12 তারিখে। 12 তারিখে বলা হচ্ছে ধারে পণ্য বিক্রয়। আমরা ধারে পণ্য বিক্রি করেছি। যখন ধারে পণ্য বিক্রি করি তখন দুইটা হিসাব তৈরি হয়, একটা হলো প্রাপ্য হিসাব এবং আরেকটা হলো বিক্রয় হিসাব। তাহলে প্রথমটা হলো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবকে আমরা সম্পদ বলতে পারি, কারণ এই প্রাপ্য হিসাবের নিকট থেকে আমরা ভবিষ্যতে টাকা পাবো, এবং বিক্রয় করা হলে আমাদের আয়ের পরিমাণটা বৃদ্ধি পায়, তাই বিক্রয় হিসাবকে আমরা আয় হিসাব বলতে পারি। এবার চলে যাচ্ছি জানুয়ারির 20 তারিখ। জানুয়ারির 20 তারিখে বলা হয়েছে ভাড়া প্রদান করা হলো 25,000 টাকা। তাহলে ভাড়া প্রদান করলাম 25,000 টাকা। এখানেও দুইটা হিসাব তৈরি হবে, একটা হলো ভাড়া হিসাব। ভাড়াকেও আমরা ক্রয়ের মতোই ব্যয় হিসাবের মধ্যে লিখতে পারি, কারণ ভাড়া এটা আমরা নিয়মিতই খরচ করে থাকি। তাহলে ভাড়া হিসাব, এবং ভাড়া হিসাবটা যখন আমরা করি তখন নগদ টাকার মাধ্যমে আমাদের সেই টাকাটা পরিশোধ করতে হয়, তাই আরেকটা হিসাব তৈরি হবে নগদান হিসাব, এবং নগদান হিসাবটা আমরা সবসময় সম্পদের মধ্যেই লিখে থাকি। তাহলে এই ছিল আমাদের হিসাবের শ্রেণীবিভাগ। এবার চলে যাই গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে জানুয়ারি 25 তারিখের লেনদেন দ্বারা উপযুক্ত ভাউচার প্রস্তুত করো। জানুয়ারি 25 তারিখে আমরা পেয়েছি এসকে লিমিটেড থেকে কমিশন প্রাপ্তি। তাহলে দেখো, কমিশন প্রাপ্তি এটা হলো আমাদের জন্য এক ধরনের আয়, এবং আয়ের জন্য আমরা সাধারণত ক্রেডিট ভাউচার প্রস্তুত করে থাকি। যে কোনো ধরনের আয়ের জন্য আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করে থাকি। তাহলে এখন আমাদের এই ক্রেডিট ভাউচারটাই প্রস্তুত করতে হবে। সো এবার আমরা একটু দেখি ক্রেডিট ভাউচারটা ঠিক কেমন হবে। প্রথমত, আমরা যেহেতু আয়েশা এন্টারপ্রাইজের ক্রেডিট ভাউচার প্রস্তুত করছি, উপরে আমরা নাম লিখব আয়েশা এন্টারপ্রাইজ। আমাদেরকে ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে বলা হয়েছে। এই পাশে আমাদের লিখতে হবে তারিখ এবং কে এই ভাউচারটা গ্রহণ করবে। যে তৈরি করছে তার বিপরীত পার্সনটাই এটা গ্রহণ করবে। এখানে তৈরি করছে আয়েশা এন্টারপ্রাইজ এবং বিপরীতে আছে এসকে লিমিটেড, তাই এখানে আমরা এসকে লিমিটেড লিখলাম, কারণ এসকে লিমিটেডের কাছ থেকে আমরা কমিশন পেয়েছি। এবার চলে আসি এই পাশটাতে। এখানে আমাদের প্রশ্নের মধ্যে বা লেনদেনের পাশে ক্রেডিট ভাউচার নং দেওয়া ছিল, আমরা সেই ক্রেডিট ভাউচার নংটা বসালাম। হিসাব খাতের নামটা লিখব প্রাপ্ত কমিশন। যেহেতু আমরা কমিশন পেয়েছি, তাহলে এই হিসাবটা প্রাপ্ত কমিশন হিসাব নামে আমরা সাধারণত অন্তর্ভুক্ত করব, তাই এখানে হিসাবের নামটা লিখলাম। এবার এখানে যেহেতু আমরা ক্রেডিট ভাউচার তৈরি করছি, তাই এখানে আমরা আমাদের আয়ের বিবরণ দিতে হবে। আমরা আয়ের বিবরণ দিলাম কমিশন প্রাপ্তি, এবং এখানে কোনো কারবারি বার্তা বা কোনো ডিসকাউন্টের কোনো ব্যাপার নেই। শুধুমাত্র 15,000 টাকাই আমরা পেয়েছি, এবং 15,000 টাকায় আমরা কথায় লিখে দেখাবো 15,000 টাকা মাত্র। অবশ্যই যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, ভাউচারে সবসময় 4টা স্বাক্ষর দরকার পড়ে। প্রথমটা হলো ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, এবং সবার শেষে আছে গ্রহীতার স্বাক্ষর। একটা ক্রেডিট ভাউচার অথবা যে কোনো ভাউচার প্রস্তুত করার ক্ষেত্রে আমরা সবসময় 4টা স্বাক্ষর দিব। তাহলে এই ছিল আমাদের এই সৃজনশীলটা। আমরা প্রথমে দেখলাম কোন কোন ঘটনাগুলো লেনদেন নয়, তারপর দেখলাম হিসাবের শ্রেণী, এবং সবার শেষে দেখলাম ক্রেডিট ভাউচার প্রস্তুতকরণ। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নগুলো বা পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।